Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমরা আমাদের সাইকোলজি ক্লাস 12 সেমেস্টার 3 এর ক্লাস শুরু করতে চলেছি। আশা করি তোমরা এতদিনে সাইকোলজি সাবজেক্টের যে সিলেবাস ডিসকাশন সেটা অবশ্যই দেখে নিয়েছো। যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও শেষে লিংকটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোন টপিকে আলোচনা করব সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আজকে আমাদের বেসিক্যালি আলোচনা হবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিউম্যান ফাংশনিং আর অ্যাসেসমেন্ট অফ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস। তার মধ্যে বিভিন্ন ডোমেন্স যেরকম ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, ইন্টারেস্ট, পার্সোনালিটি এবং ভ্যালুস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সম্পূর্ণ সিলেবাসটা আমরা ফলো করছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এবং বিফোর স্টার্টিং দ্য ক্লাস তোমাদের বলে রাখি, যদি কারোর পেড টিউশন বা নোটস নিতে তোমরা আগ্রহী হও তাহলে কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস নিতে পারো। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিউম্যান ফাংশনিং বলতে কি বোঝাচ্ছে? বলছে স্বতন্ত্র বৈচিত্র্যগুলি, তার মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে বা প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব কিছু বৈচিত্র্যটা দেখতে পাওয়া যায় সমস্ত প্রজাতির মধ্যে এবং থাকে সাধারণভাবে। বৈচিত্র্য প্রকৃতিতে রং এবং সৌন্দর্য যোগ করে, তাই না? আজকে যদি আমরা আমাদের প্রকৃতির বৈচিত্র্য দেখি, কোথাও দেখছি গোলাপি রঙের ফুল, কোথাও দেখছি লাল রঙের ফুল, কোথাও সবুজ রঙের পাতা, তার মধ্যে সাদা রঙের ফুল, কোথাও আবার হালকা আমাদের নীল রঙের ফুল, কত ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে প্রকৃতির বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি এবং এই বৈচিত্র্য কি করে? সৌন্দর্য যোগ করে। এক মুহূর্তের জন্য আপনার চারপাশে এমন একটা বিশ্বের কথা ভাবুন যেখানে প্রতিটি বস্তু একই রঙের। জাস্ট ইমাজিন, তোমার আশেপাশে তুমি যা দেখছো সব সবুজ। ইমাজিন করো, এখানে বলছে লাল বা নীল বা সবুজ, কোন একটা ভাবতে বলছে। তাহলে তোমার কাছে পৃথিবী কেমন দেখাবে? নিশ্চয়ই সুন্দর নয়, তাই না? সবকিছু যদি একই রকমের হয়ে যায় তাহলে তো সুন্দর দেখাবে না। তাহলে এমন একটা পৃথিবীতে বাস করতে তুমি কি পছন্দ করবে? তুমি নিজে নিজেকে প্রশ্ন করো তো। যারা এই ভিডিওটা দেখছো তারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো যে এই পৃথিবীর সমস্তটা যদি সবুজ হয়ে যায় বা লাল হয়ে যায় বা হলুদ, মানে যে কোনো একটা রং, পুরো আমরা যেখানেই দেখছি দেখছি সেই রং, আমার বাড়ির দেওয়ালে দেখছি, বাইরে দেখছি, সবার মধ্যে দেখতে পাচ্ছি একই রং, বলো তো ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। বস্তুর মতো মানুষও বৈশিষ্ট্যের বিভিন্ন সংমিশ্রণের অধিকারী হয়, তাই না? তোমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের সংমিশ্রণ দেখা যায়। কেউ হয়তো খুব সুন্দর লিখতে পারো, কেউ হয়তো খুব সুন্দর গাইতে পারো, কেউ হয়তো খুব সুন্দর কথা বলতে পারো। পরিবর্তনশীলতা প্রকৃতির একটি সত্য এবং ব্যক্তিরা এর ব্যতিক্রম কিন্তু নয়। শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে পরিবর্তিত হয়, যেমন উচ্চতা, আমার যা উচ্চতা তোমার সেরকম হবে না বা তার থেকে একটু বেশি হতে পারে। ওজন, কাজ করার শক্তি, চুলের রং ইত্যাদি। মনস্তাত্ত্বিক মাত্রা বরাবরও পরিবর্তিত হয়, তারা বুদ্ধিমান বা নিস্তেজ, প্রভাবশালী বা আজ্ঞাবহ, সৃজনশীল বা সৃজনশীল নয়, বহির্গামী বা প্রত্যাহার ইত্যাদি কিন্তু হতে পারে। বৈচিত্র্যের তালিকা অন্তহীন হতে পারে, মানে এই যে ভ্যারিয়েবিলিটি বলেছে এটা লট অফ হতে পারে, তার মানে এর কোনো লিস্ট আমরা করতে পারবো না, অনেক কিছু রয়েছে। বিভিন্ন বৈশিষ্ট্য একজন ব্যক্তির মধ্যে বিভিন্ন ডিগ্রিতে বিদ্যমান থাকতে পারে, তার মানে বিভিন্ন মাপে বিদ্যমান থাকতে পারে। আমাদের প্রত্যেকে অন্য অন্য কারণ তিনি বিভিন্ন বৈশিষ্ট্যের একটি সাধারণ সংমিশ্রণের উদাহরণ দেন। যে প্রশ্নটি উত্থাপন করতে পছন্দ করতে পারেন তা হলো লোকেরা কিভাবে এবং কেন পৃথক হয়। তোমাদের মনে আশা করি এতক্ষণে সেই প্রশ্নটা জেগেছে যে আমরা আরেকজনের থেকে কিভাবে আলাদা হই। আসলে এই পৃথক পার্থক্যের অধ্যয়নেরই একটা বিষয়বস্তু। মনোবিজ্ঞানীরা যারা রয়েছেন, সাইকোলজিস্ট যারা রয়েছেন, তারা এই পার্থক্যগুলোকে মানুষের বৈশিষ্ট্য এবং আচরণের নির্দেশন বা নিদর্শনগুলির মধ্যে একটা স্বাতন্ত্রতা বা ইন্ডিভিজুয়ালিটি এবং বৈচিত্র্যকে বোঝায়।
অনেক মনোবিজ্ঞানী আবার বিশ্বাস করে যে আমাদের আচরণ হয়তো ব্যক্তিগত বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়। অন্যরা মনে করে যে আমাদের আচরণগুলো হয়তো কিছু নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করে, তার উপর ভিত্তি করে বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয়। পরবর্তী দৃষ্টিভঙ্গিটা পরিস্থিতিবাদ হিসাবে পরিচিত, যা বলে যে পরিস্থিতি এবং পরিস্থিতিতে একজনকে স্থাপন করা হয় তা তার আচরণকে প্রভাবিত করে। আজকে একটা খুব কমন পরিস্থিতির কথা আমরা বলি। আজকে আমরা সবাই এক ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত। হঠাৎ করে যখন আমরা দেখলাম যে করোনা মহামারী এলো, আমরা কিন্তু আমাদের মতন করে নিজেদেরকে গুছিয়ে নিয়েছিলাম। আমাদের হয়তো এমনও কিছু মানুষজন রয়েছে যারা রেগুলার হয়তো বাইরের খাবার খেত। কথার কথা। কিন্তু তখন আমরা কি দেখলাম? বাইরের খাবার-দাবারের দোকান বন্ধ হয়ে গেল এবং আমরা আল্টিমেটলি বাড়ির তৈরি জিনিসেই কিন্তু ভরসা করতে শুরু করলাম। তার মানে কি? এটাও তো অ্যাডাপশন। এই যে একটা পরিস্থিতির মধ্যে পড়ে আমরা নিজেদেরকে গুছিয়ে নিচ্ছি, বা এই যে দেখো তোমরা আজকে অনলাইনে পুরো সেমেস্টার 2 টা পড়লে। যারা আমার কাছে পড়েছো বা যারা আমার ভিডিও দেখেছো, তাহলে তোমরা তো অভ্যস্ত হয়ে গেছো, এবং ওখানে কোথাও কি মনে হয়েছে যে কোনো কিছু আমাদের কম হয়েছে বা কোনো জিনিস এখানে কম বলা হয়েছে? একদমই না। তাহলে ওটাও একটা পরিস্থিতি। তোমরা প্রত্যেকটা পরিস্থিতিতে মানিয়ে নিয়েছো এবং এই জন্যেই এটাকে বলা হয় পরিস্থিতিবাদ। একজন ব্যক্তি যিনি সাধারণত আক্রমণাত্মক, খুব অ্যাগ্রেসিভ, তার বা তার যারা আম, আশেপাশে যে সমস্ত লোকজন রয়েছে তারা কিন্তু আজ্ঞাবহ পদ্ধতিতে আচরণ করতে পারেন। আজকে যারা খুব রাগী হয়, তোমরা সব সময় তার অর্ডার কিন্তু ফলো করতে বাধ্য, কারণ জানো যদি অর্ডার ফলো না করো তোমাদের উল্টে সে অ্যাগ্রেশন দেখাবে। কখনো কখনো পরিস্থিতি প্রভাবগুলি এত শক্তিশালী হয় যে বিভিন্ন ব্যক্তিত্বের বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিরা প্রায় একই উপায়ে তাদের প্রতিক্রিয়া জানায়। মানে রাগ হলে যদি আমিও কোনো জিনিস ছুঁড়ে মারি, তুমিও হয়তো জিনিস ছুঁড়ে মারবে। এটা হচ্ছে আমরা যদি পরস্পর একই জায়গায় বসবাস করতে শুরু করি। পরিস্থিতিবাদী দৃষ্টিভঙ্গি বাহ্যিক কারণগুলোর প্রভাবের ফলে মানুষকে আচরণের তুলনামূলকভাবে কিন্তু বেশি দেখায়। এবার হচ্ছে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল। নেক্সট কি? নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট অফ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট। বলছে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি খুব সাধারণ ঘটনাগুলোর সাথে জড়িত, যেরকম উদ্দীপনায় প্রতিক্রিয়া জানাতে সময় নেওয়া হয়, অর্থাৎ প্রতিক্রিয়ার সময়, এবং সুখের মতো অত্যন্ত বৈশ্বিক ধারণাগুলিতেও কিন্তু এই বিষয়টা দেখা হয়ে থাকে। আজকে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টে দেখেছো যে তুমি 89 পেয়েছো 90-তে ফর এক্সাম্পল। ওটা দেখার পর কিন্তু তুমি সাথে সাথে চিৎকার করে উঠবে না। ইউ নিড সাম টাইম, সেটা মাইক্রোসেকেন্ড হতে পারে, ফিউ মিনিট হতে পারে, তারপর তোমার রিয়াকশনটা আসবে। এই যে আনন্দের রিয়াকশনটা, এটাও কিন্তু আসতে সময় লাগে। মূল্যায়ন করা যেতে পারে এমন মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর সংখ্যা গণনা এবং নির্দিষ্ট করা খুব কঠিন। মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট একটা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝার প্রথম পদক্ষেপ। মূল্যায়ন ব্যক্তিদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর পরিমাপ এবং তাদের মূল্যায়নকে বোঝায়। প্রায়শই তুলনার নির্দিষ্ট মানদণ্ডের, মানে একটা নির্দিষ্ট প্যারামিটারের ক্ষেত্রে একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। কোনো বৈশিষ্ট্য কেবল তখনই একজন ব্যক্তির মধ্যে বিদ্যমান বলে বলা হবে যদি একটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তা পরিমাপ করা যায়। তার মানে সব কিছুতে সায়েন্স রয়েছে, সাইকোলজিতেও কিন্তু সায়েন্স রয়েছে। উদাহরণস্বরূপ, যখন আমরা বলি হরিশ প্রভাবশালী, তার মানে আমি বলতে পারি যে হরিশের কাছে অনেক টাকা পয়সা রয়েছে। আমরা হরিশের আধিপত্য ডিগ্রি উল্লেখ করছি, তার মানে কতটা রয়েছে। তার মধ্যে আধিপত্য সম্পর্কে আমাদের নিজস্ব মূল্যায়নের উপর ভিত্তি করে এই বিবৃতি। হয়তো তুমি দেখেছো যে হরিশের অনেক টাকা পয়সা রয়েছে, তাই তুমি বলছো হরিশ খুব প্রভাবশালী, বা ওর হয়তো সমাজের অনেক উঁচু পদমর্যাদার লোকজনদের সাথে খুব সাক্ষাৎ রয়েছে, তাই তুমি বলছো যে হরিশ প্রভাবশালী। এটা তোমার নিজস্ব অ্যানালিসিস। আমাদের মূল্যায়ন অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক হতে পারে। লোকজনকে ঢাকঢোল পিটিয়ে তুমি ওর অ্যাসেসমেন্ট করতে পারো, আবার না জানিয়েও করতে পারো। আনুষ্ঠানিক মূল্যায়ন উদ্দেশ্যমূলক হয়, তার মানে তুমি ওকে জানিয়ে করছো যে আমি তোর উপর অ্যানালিসিস করছি, এবং প্রমিত হয় এবং সংগঠিত হয়। কিন্তু যেটা আনুষ্ঠানিক হয় না, সেক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা কেস কিন্তু মূল্যায়নকারী থেকে অন্য মূল্যায়নকারীর কাছে পরিবর্তিত হয়। আমার কাছে আমি যখন অ্যানালিসিস করছি আমার কাছে একরকম হবে, আবার তোমার কাছে সেটা আর এক রকম হবে। বিষয়গত ব্যাখ্যার জন্য সেটা কিন্তু উন্মুক্ত থাকে। মনোবিজ্ঞানীরা মনস্তাত্ত্বিক গুণাবলীর আনুষ্ঠানিক মূল্যায়ন করার জন্য কিন্তু
প্রশিক্ষিত হয় তারা জানে যে কোন টেকনিকটা ইউজ করলে আমি বিষয়টা ভালো করে জানতে পারবো। একবার মূল্যায়ন হয়ে গেলে আমরা ভবিষ্যতে হরিশ সম্ভবত কিভাবে আচরণ করবে তা ভবিষ্যৎবাণী করতে পারবো, এবং আমরা এই তথ্যটি ব্যবহার করতেও কিন্তু পারবো। আমরা ভবিষ্যৎবাণী করতে পারি যে হরিশকে যদি একটি দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয় তবে সম্ভবত একজন কর্তৃত্ববাদীকে আমরা বলে থাকি লিডার, নেতা হবেন। যদি ভবিষ্যৎবাণী করা পরিণতিটি আমরা যাচাই তা না হয়, মানে আমরা যেটা এক্সপেক্ট করছি যদি সেটা না হয়, তবে আমরা হরিশের আচরণের পরিবর্তন আনতে কিন্তু হস্তক্ষেপ করতে পারি বা চাইতে পারি। মূল্যায়নের জন্য নির্বাচিত বৈশিষ্ট্যটি, তার মানে তুমি হয়তো হরিশের ইমোশনের উপর করতে পারো বা হরিশের অ্যাগ্রেশনের উপর করতে পারো। বলছে যে একজন দুর্বল শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করার জন্য আমরা তার বৌদ্ধিক বা ইন্টেলিজেন্স যে শক্তি রয়েছে সেই শক্তি এবং দুর্বলতাগুলো মূল্যায়ন করতে পারি। যখন আমি শুরুতে এই ইউটিউবে ক্লাস করা ভাবছিলাম যে করাবো, তখন আমার মাথায় এটাই এসেছিল যে আমি তাদের জন্য ক্লাসগুলো করাবো যাদের দরকার। কারণ এরকম বহু স্টুডেন্ট রয়েছে, দে আর কাইন্ড অফ ইন্ট্রোভার্ট, হয়তো তাদের যে সমস্যা তারা বলতে পারছে না যে আমরা একদম ডিটেলস আমাদের অ্যানালিসিস চাই, আমরা ডিটেলস ভাবে পড়তে চাই, কোথাও গিয়ে হয়তো সেই ফাঁকটা থেকে যাচ্ছে, তারা হয়তো বলতে পারছে না। তখন আমার মনে হলো যে না, যারা এই রকমের স্টুডেন্ট রয়েছে বা যারা সত্যি চাইছে যে তাদের কাছে ভালো কন্টেন্ট আসুক, আমি তাদের জন্য কাজটা করব। হয়তো কোথাও গিয়ে আমি তাদের সাইকোলজিটা বুঝতে পেরেছি। তাই আমার আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় সাইকোলজি এমন একটি বিষয় যে বিষয়টা আমরা একটা ভালো মানুষ হতে আমাদেরকে সাহায্য করবে, কারণ এই সাইকোলজি আমাকে আমার সামনের জনের মনের ভাবটা বুঝতে সাহায্য করে। ঠিক সেইভাবে কোনো দুর্বল ছাত্র বা ছাত্রী সে যদি পড়াশোনায় খারাপ হয়, বিইং আ টিচার আমি যদি বুঝতে পারি সেটা, তাহলে আমি ঠিক ওই বিষয়গুলোকে ঠিক করার জন্য বলবো যে তুমি এই বিষয়টা ঠিক করে এসো। ঠিক সেইভাবে আজকে হরিশ প্রভাবশালী, আমি শুরুতে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম, কিন্তু আমি আগে যাচাই করব যে সত্যি কি হরিশ প্রভাবশালী বা ওর কোন ইমোশনটা নিয়ে আমি যাচাইটা করব, সেখানেও কিন্তু আমাকে সাইকোলজির প্রয়োজন হবে। যদি কোনো ব্যক্তি বা তার পরিবার এবং আশেপাশের সদস্যদের সাথে আমরা সামঞ্জস্য করতে ব্যর্থ হই, তবে আমরা তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো মূল্যায়ন করার বিষয়টি কিন্তু বিবেচনা করতে পারি। আমি শুনলাম হরিশ প্রভাবশালী, কিন্তু পাশের বাড়িতে গিয়ে শুনলাম যে হরিশকে কেউ পাত্তাই দেয় না। তখন হরিশ প্রভাবশালী, হরিশকে কেউ পাত্তা দেয় না, বিষয়টার মধ্যে কোনো জাংশন পাচ্ছি না, কোনো যোগসূত্র পাচ্ছি না। তখন আমি এক্সপেরিমেন্টে যাব। একজন খারাপভাবে অনুপ্রাণিত ব্যক্তির জন্য আমরা তার আগ্রহ, তার ইন্টারেস্ট এবং পছন্দগুলো মূল্যায়ন করতে পারি। মনস্তাত্ত্বিক মূল্যায়ন ব্যক্তিদের ক্ষমতা, আচরণ এবং ব্যক্তিগত গুণাবলী মূল্যায়নের জন্য পদ্ধতিগত পরীক্ষার পদ্ধতি হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। এবার প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে বুদ্ধি। বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন উপাদানের কথা বলেছেন। এখনো পর্যন্ত সর্বজন স্বীকৃত যে বুদ্ধির সংজ্ঞা সেটা কিন্তু পাওয়া যায়নি। 1921 সালে জার্নাল অফ এডুকেশনাল সাইকোলজি পৃথিবীর অন্যতম বিখ্যাত মনোবিদদের বুদ্ধির সংজ্ঞা দিতে অনুরোধ করেছিল। তাতে দেখা গেছিল কেউই বুদ্ধির সংজ্ঞাতে একমত নয়। ওই জার্নাল আবার 1986-এ একই রকম ভাবে বিশিষ্ট মনোবিজ্ঞানীদের বুদ্ধিকে সংজ্ঞায়িত করতে বলা হয়, সেখানেও একমত হওয়া যায়নি। সুতরাং বোঝা যাচ্ছে বুদ্ধিকে বিভিন্ন মনোবিদগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। গিলফোর্ড কি বলেছে? গিলফোর্ড বলেছে পারফর্মিং অ্যান অপারেশন অন এ স্পেসিফিক টাইপ অফ কন্টেন্ট টু প্রডিউস আ পার্টিকুলার প্রোডাক্ট। একটি নির্দিষ্ট ফলাফলের জন্য একটা কিছু এক্সপেকটেশন আমার কাছে রয়েছে, সেই এক্সপেকটেশনকে ফুলফিল করার জন্য আমি যেইভাবে কাজকর্ম করে থাকবো সেটাই আমার ইন্টেলিজেন্স। টারম্যান কি বলেছে? বলছে বিমূর্ত চিন্তন করার ক্ষমতাই হলো বুদ্ধি। ওয়েচলার কি বলেছে? বলেছে পরিবেশের সঙ্গে ব্যক্তির সামগ্রিকভাবে উদ্দেশ্যপূর্ণ কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করার যে ক্ষমতা, যে লজিক্যাল থিঙ্কিং রয়েছে এবং যথাযথ কর্ম সম্পাদন করার ক্ষমতাই হলো বুদ্ধি। স্টার্নবার্গ কি বলেছে? বলেছে দ্য কগনিটিভ এবিলিটি টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, টু রিজন ওয়েল, টু রিমেম্বার ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড টু কোপ উইথ দ্য ডিম্যান্ডস
অফ ডেইলি লিভিং, অর্থাৎ আমরা যা অভিজ্ঞতা করি সেই অভিজ্ঞতার থেকে আমাদের শেখা, তার যুক্তিকরণ বা লজিক্যাল অ্যানালিসিস, তার ডেটা সংরক্ষণ, প্রত্যেক দিন জীবনের সাথে চাহিদার সাথে সঙ্গতি বিধানের নামই হচ্ছে বুদ্ধি। স্টডার্ট কি বলেছে? বলেছে এবিলিটি টু আন্ডারটেক অ্যাক্টিভিটিস, কিরকম ডিফিকাল্টি, তারপর হচ্ছে কমপ্লেক্সিটি, তারপর অ্যাবস্ট্রাক্টনেস, ইকোনমি, অ্যাডাপ্টেডনেস টু গোল, সোশ্যাল ভ্যালু, দ্য এমার্জেন্স অফ অরিজিনালস, এই সমস্ত কিছুকে অ্যাডাপ্ট করার বিষয় হচ্ছে আমার বুদ্ধি। সবার মধ্যে ওয়েচলারের যে সংজ্ঞাটা রয়েছে সেটাই কিন্তু বেশি মান্যতা দেওয়া হয়ে থাকে। নেক্সট কি রয়েছে? নেক্সট যে ডোমেন রয়েছে সেটা হচ্ছে অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড আমরা শুনে থাকি, পরবর্তী সময় যারা তোমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছো, কেউ যদি কেন্দ্রীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা রাজ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, কিছু কিছু বিশ্ববিদ্যালয় এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে, সেটা তোমরা জানো নিশ্চয়ই, তোমরা 12-এ উঠে গেছো, তোমাদেরও অনেক কিছু প্ল্যান রয়েছে। এবার যখনই তুমি এন্ট্রান্স পরীক্ষা দিতে যাবে, এন্ট্রান্স মানে কি, সেখানে তোমার অ্যাপটিটিউড টেস্ট করা হয়, ঠিক আছে, একটা পেপার থাকে অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড টেস্টিং করা হয়, তোমার প্রবণতা, তোমার অ্যাপটিটিউড। তাহলে এই অ্যাপটিটিউডটা কি জিনিস? অ্যাপটিটিউড হচ্ছে কম্বিনেশন অফ ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিকেটিভ অফ অ্যান ইন্ডিভিজুয়ালস ক্যাপাসিটি টু অ্যাকোয়ার। তার মানে যখন তোমাকে ধরো পরীক্ষা নেবে, সাপোজ XYZ একটা ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে চাও, সাইকোলজি নিয়ে তুমি ব্যাচেলার ডিগ্রি করতে চাও, তাহলে তোমাকে ওই ইউনিভার্সিটি একটা পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে দেখবে যে দেখি তো এই স্টুডেন্টটি কতটা ক্যাপেবল ওই ওই সাবজেক্টটা পড়ার জন্য। বেসিক্যালি এটাই হচ্ছে কিন্তু আমার অ্যাপটিটিউড, সাম স্পেসিফিক নলেজ, স্কিল, সেট অফ অর্গানাইজড রেসপন্সেস, যেরকম এবিলিটি টু স্পিক আ ল্যাঙ্গুয়েজ, টু বিকাম আ মিউজিশিয়ান, টু ডু মেকানিক্যাল ওয়ার্ক। মেকানিক্যাল ওয়ার্ক বলতে গিয়ে মনে পড়লে ইঞ্জিনিয়ারিং এর যেমন পরীক্ষা হয়, মিউজিশিয়ানদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স নিয়ে থাকে, যখন আমরা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই সেখানেও এটাও কিন্তু অ্যাপটিটিউডের মধ্যে আসে। বিংহাম কি বলেছে? বলেছে অ্যাপটিটিউড রেফার্স টু দোজ কোয়ালিটিস ক্যারেক্টারাইজিং পার্সনস ওয়েজ of behavior which serve to indicate how well he can learn to meet and solve certain specific kinds of problems। যেরকম তুমি যখন সাইকোলজির এন্ট্রান্স এক্সামিনেশন দিতে যাবে, তোমার কোয়েশ্চেন পেপারে কিন্তু সাইকোলজির 11-12 এর মানে সিলেবাস থেকেই থাকবে, নট 11 এক্স্যাক্টলি, 12 এর সিলেবাস থেকেই থাকবে, এবং সেটা তুমি যেই বোর্ড থেকেই পাশ করে যাও না কেন, তুমি যে সিলেবাসটা দেখতে পাবে ওটা তুমি পড়ে থাকবে, ঠিক আছে। অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বোর্ডেরই, সেটা ICSE হোক, CBSE হোক বা স্টেট বোর্ড হোক, একই রকমের সিলেবাস থাকে, এবং সেখানে কিছু কোয়েশ্চেন করতে গিয়ে তুমি ভাববে যে আচ্ছা এটাকে তো আমি এই আঙ্গিকে ভাবিনি, আচ্ছা এটা এইভাবেও হতে পারে। তার মানে কিছু প্রবলেম যার আনসারের জন্য তোমাকে ভাবতে হচ্ছে, সেটাই কিন্তু তোমার অ্যাপটিটিউড টেস্ট। তাহলে প্রবণতা কি? কোনো সফলতা অর্জনের পূর্বাভাস, যেরকম বৃষ্টি হওয়ার আগে আমরা আমাদের আবহাওয়া দপ্তর একটা পূর্বাভাস দেয় না, ঠিক সেই রকম। বুদ্ধির সঙ্গে এর পার্থক্য রয়েছে। বুদ্ধির যে অভিক্ষা দ্বারা কোনো ব্যক্তি সাধারণ মানসিক ক্ষমতার পরিমাপ করা যায়, কিন্তু প্রবণতা কিন্তু একটা বিশেষ ধরনের সক্ষমতা। একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে তেমন পারদর্শিতা প্রদর্শন করতে না পারলেও গান বাজনার প্রতি তার দারুণ প্রবণতা লক্ষ্য করা যেতে পারে, এবং পরবর্তীকালে দেখা যেতে পারে যে সে গান বাজনার দারুণ সাফল্য অর্জন করেছে। আজকে এত বড় বড় ক্রিকেটার, বা এই যে আমাদের এত আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেডি লিডার্সরা রয়েছে, আমাদের আর্মিতে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের এই যে লিডারশিপ কোয়ালিটি, তারা হয়তো কোথাও গিয়ে আমরা দেখব যে কালচারালের দিকটা, ফর এক্সাম্পল আমি যদি সচিন তেন্ডুলকারকে দিয়েই দেখি, উনি ক্রিকেটে কত ভালো, তাই না? ওনার হি জাস্ট আ লেজেন্ড। তো আমি যদি এখন দেখি যে ওনার ওনার একাডেমিক্সে হয়তো উনি কখনো ফার্স্ট হয়নি, সেকেন্ড হয়নি, দ্যাট ইজ ডাজন্ট ম্যাটার। আমার ম্যাটার এখানে কি করছে, উনি ক্রিকেটে কতটা ভালো, তার মানে ওনার অ্যাপটিটিউডটা ক্রিকেটে খুব ভালো। লাইক আওয়ার দাদা, বা আমরা যে কোনো ক্রিকেটারকে দেখে নিই, বিরাট কোহলি, যে কোনো ক্রিকেটারকে দেখি আমরা, রাহুল দ্রাবিড়, এরা কিন্তু ক্রিকেটটা এদের প্যাশন। আমরা আমরা বলি না প্যাশনকে ফলো করো, তো ডেফিনেটলি তাদের যে প্যাশন, সেই প্যাশনে কিন্তু তারা খুব, আমরা বলতে পারি খুবই মারাত্মকভাবে সফল। ঠিক সেই রকমই বলছে স্পিয়ারম্যান বলে একজন রয়েছে, যার থিওরি আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। স্পিয়ারম্যান তার বুদ্ধির উপাদান তত্ত্বে সাধারণ উপাদানকে ক্যাপিটাল জি আর বিশেষ উপাদানকে, মানে স্পেশালকে ক্যাপিটাল এস দিয়ে বলেছিলেন যে এই যে বিশেষ উপাদান রয়েছে,
বিশেষ সক্ষমতা বা প্রবণতা, এবং এটা আমাদের আচরণকে প্রকাশ পায়। বুদ্ধির অভিক্ষাগুলো সাধারণভাবে কিন্তু ক্যাপিটাল জি দ্বারা পরিমাপ করা হয়। বিশেষ প্রবণতা কতটা সহজাত এবং কতটা পরিবেশ থেকে আয়ত্ত করা তা নির্ণয় করা খুব কঠিন। তার মানে সহজাত কি, তুমি জেনারেশন সূত্রে কতটা পেয়েছো বা তুমি পরিবেশ থেকে কতটা পেয়েছো, সেটা কিন্তু অ্যানালিসিস করা খুব টাফ। যখন ছাত্রছাত্রীরা শিক্ষার বিভিন্ন শাখায় বিশেষ বিশেষ পাঠ্যক্রমে পড়ার জন্য প্রস্তুত হয়, তখন প্রবণতা অভিক্ষার দ্বারা তাদের সাহায্য করা যায়। ছাত্রের কোনো বিষয়ে প্রবণতা আছে জানা থাকলে পাঠ্যক্রম নির্বাচনে সুবিধা হয় এবং পরবর্তীকালে এই বিষয়ে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আজকে তুমি মিউজিকে খুব ভালো, কিন্তু তুমি নিয়ে নিলে কি, তুমি নিয়ে নিলে হচ্ছে হিস্ট্রি, তাহলে কি তুমি হিস্ট্রিতে অত ভালো মার্কস করতে পারবে? পারবে না, বিকজ ইওর ন্যাক ইজ অন মিউজিক। তার মানে এর মাধ্যমেই বোঝা যায় শুরু থেকে তোমার একাডেমিক্সে ভালো হবে না, তোমার মিউজিক অলসো একাডেমিক্স, যে তুমি মিউজিকে যেতে চাও না, হিস্ট্রি নিতে চাও না, স্ট্যাটিস্টিক্স নিতে চাও, এই বিষয়গুলো কিন্তু জেনারেলি বোঝা যায়। নেক্সট ডোমেন কি? নেক্সট ডোমেন হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ক্রো এর মতে বলছে যে ইন্টারেস্ট মে রেফার টু দ্য মোটিভেটিং ফোর্স দ্যাট ইম্পেলস আস টু অ্যাটেন্ড এ পার্সন, থিং অর অ্যান অ্যাক্টিভিটি, অর ইট মে বি দ্য এফেক্টিভ এক্সপিরিয়েন্স দ্যাট হ্যাজ বিন স্টিমুলেটেড by the activity itself. In other words, interest can be cause of an activity and the result of participation with activity. 1973-তে ওনারা এই কথাটা বলেছেন। অর্থাৎ কি, প্রেষণা, অভিজ্ঞতা, অভিজ্ঞতা ভিত্তিক কাজ, কাজে অংশগ্রহণ, আগ্রহ কাজের গতি, পরিমাপ, সাফল্য বৃদ্ধি করে। আবার এই যে কাজ আগ্রহ বৃদ্ধির সহায়ক হিসাবে কিন্তু কাজ করে থাকে। নেক্সট হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটির সংজ্ঞার ক্ষেত্রেও ঠিক ওই ইন্টেলিজেন্সের মতন অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে। জিডব্লিউ অ্যালপোর্ট কি বলেছে? বলেছে ব্যক্তিত্ব হলো ব্যক্তির অন্তঃস্থিত এক ধরনের জৈব মানসিক সংগঠন যা তাকে পরিবেশের সঙ্গে অনন্য সাধারণভাবে সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে। তার মানে আমার পার্সোনালিটি আমাকে কি করছে, আমার কিছু ইন্টারনাল বিষয়, যে বিষয়টা আবার তোমার মধ্যে থাকবে না, তোমার পার্সোনালিটি আবার ডিফারেন্ট হবে। ক্যাটেল কি বলছে? বলছে কোনো পরিচিত পরিস্থিতিতে ব্যক্তির আচরণ কি হবে তা পূর্ব নির্ধারণ করে দেয় এই ব্যক্তিত্ব। ফিস্ট কি বলছে? বলছে যে পার্সোনালিটি ইজ আ প্যাটার্ন, তার মানে একটা সংলক্ষণ of relatively permanent traits of unique characteristics that give both consistency and individuality of a person behavior. তার মানে আমার পার্সোনালিটি ডিটারমাইন করে যে আমার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, আমার আমার নেচারটা কেমন হবে। উডসওয়ার্থ কি বলছে? বলছে ব্যক্তির আচরণের সামগ্রিক গুণাবলীকেই ব্যাপক অর্থে ব্যক্তিত্ব বলে কিন্তু সংজ্ঞায়িত করা যায়। অ্যান্ড দ্য লাস্ট ডোমেন ইজ ভ্যালুস, মূল্যবোধ। বলছে মূল্যবোধগুলো আচরণের একটা আদর্শ মোট সম্পর্কে স্থায়ী বিশ্বাস। একজন মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি জীবনে তার বা তার কর্ম পরিচালনা করার জন্য এবং অন্যদের বিচার করার জন্য একটা মান নির্ধারণ করে নেয়। মান মূল্যায়নে আমরা একজন ব্যক্তির প্রভাবশালী মূল্যবোধ নির্ধারণ করার চেষ্টা করি, সে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক না অর্থনৈতিক। মূল্যবোধ আমাদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত, আচরণের উপর কিন্তু গভীর প্রভাব ফেলতে পারে। আমার ভ্যালুজই তো ডিটারমাইন করে যে আমি বিং এ হিউম্যান বিং আমি কেমন হব। আমাদের চরিত্র গঠনের ভিত্তি এটা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে নীতিগত, আমাদের যে নিজস্ব এথিক্স বা প্রিন্সিপাল, সেটা কেমন হবে সেটাও ঠিক করে এই মূল্যবোধ। একজন ব্যক্তির মূল্যবোধের উৎস হতে পারে তার পরিবার, সমাজ, শিক্ষা, সংস্কৃতি বা ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা নির্ধারণ করে তিনি কিসের প্রতি শ্রদ্ধাশীল, কোন বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ, মানে তার প্রায়োরিটি কি, এবং তিনি অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করবেন কি করবেন না। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর টপিক আমরা আলোচনা করলাম যা আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। দ্যাটস ওয়াই আই কল দ্যাট সাইকোলজি ইজ আ ভেরি গ্রেট সাবজেক্ট, এবং এই সাবজেক্ট মানুষকে চিনতে খুব সাহায্য করে থাকে, আমাদেরকে মানুষ তৈরি হতে আমাদেরকে সাহায্য করে থাকে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। এরপর থেকে রেগুলার এরকম ক্লাস হবে, উইকে একটা করে, এবং আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। যদি এই নোটসটা তোমাদের প্রয়োজন হয়, ডেফিনেটলি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেনশন করা আছে। এছাড়াও তোমরা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ততদিন ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, এবং নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।